So each question has 3 parts, A, B, C. Okay, and mainly from the midterm topic, 4 questions are possible. Say question number 1 from vector, and 2 from motion 1D and 2D, 3 question number 3 from projectile motion, and question 4 from Newton's law of motion, free body diagram, including uniform circular motion. So এখান থেকে চারটা 10 মার্কসের কোশ্চেন হতে পারে, এখান থেকে যে কোনো 3টা দেওয়া হবে তোমাদের। So there will be no alternative question. You have to answer 3 questions. So you have to answer all of the questions, and exam time is 1 hour and 5 minutes. Okay, so তোমাদের এক্সাম মনে হয় প্রবাবলি অনলাইনে হবে, এটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। সো অনলাইনে হইলে তোমাদের কোশ্চেন প্যাটার্ন ওরকম ভাবেই হবে আর কি। তোমাদের কোশ্চেন কি এক্সাম কি অনলাইনে হবে, এটা শিওর তো না? স্যার আমাদের এক্সাম ডেট কবে? ইউনিভার্সিটি ওয়েবসাইটে দেওয়া আছে না তোমাদের এক্সাম ডেটটা? মনে হয় দেওয়া আছে। স্যার এক্সাম ডেট তো মনে হয় 2 দিন করে আগানো হয়েছে, তাহলে ফিজিক্স এক্সামটাও কি আগানো হবে নাকি যেটা আছে ওইটাই থাকবে? না, এটা তোমার তোমাকে ইনফর্ম করা হবে, স্ল্যাকে দেওয়া হবে আর কি, ঠিক আছে? ওকে, সো আবারও বলতেছি আমি, তোমাদের মেইনলি যেটা হলো chapter 3 from chapter 3 is about vector, multiplication of vector, conversion polar to Cartesian, relation between vectors, then dot product, cross product. So these are the mainly the topics in vector. Okay, chapter 3. Then chapter 2, motion along the straight line, and chapter 4, some maximum part is about motion along the 2-dimensional case, which is the calculation of the position, displacement, and mainly the velocity, average velocity, angle, and instantaneous velocity, acceleration, average acceleration, instantaneous acceleration. So these are about mainly motion in 1-dimensional case and 2-dimensional case. Okay, then third topic is projectile motion. So this one is calculation of the horizontal range, vertical height, the speed at particular time, and also the maximum height, horizontal range. So these are about mainly projectile motion. Okay, and the last one is using Newton's law of motion, F equal to ma, solving the problem in the help with the help of force free body diagram, and including uniform circular motion. So today we'll talk about uniform circular motion. So এগুলো নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে তোমাদের? ওকে, আর একটা বিষয় হলো তোমাদের অ্যাসাইনমেন্ট টু সাবমিশন আজকে তোমার 8টার ভিতরে সাবমিট করতে হবে, ঠিক আছে? এটা গুগল ফর্মে লিংক দেওয়া আছে। সো যে সময় দেওয়া আছে ওই সময় পর কিন্তু অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। সো এর ভিতরেই যারা সাবমিট করবে তাদেরটাই কাউন্ট করা হবে। ওকে, আরেকটা বিষয় হলো এখানে মেইনলি যেহেতু আমি গুগল মিট ইউজ করতেছি, আমার ল্যাপটপে রেকর্ডিং এর কোনো অ্যাপ নাই, সো এটা রেকর্ড করা হবে না ক্লাসটা। কেউ যদি চাও তোমরা রেকর্ড করতে পারো, বাট আমার দিক থেকে রেকর্ড করে এটা হয়তো এই রেকর্ডিংটা আবার স্ল্যাকে দেওয়া হবে না, ঠিক আছে? স্যার আমাদের অনলাইন যদি এক্সাম হয় তাহলে কোশ্চেন কি সেন্ট্রাল হবে? এটা এখনো ডিসিশন হয় নাই। সো দেখি ডিসিশন হইলে তার মানে কি হয় আর কি। সবকিছু আমি স্ল্যাকে জানাই দিব তোমাদের, ঠিক আছে? ওকে, সো এমনিতে আর কোনো কোশ্চেন আছে তোমাদের? দেন আমরা তাহলে শুরু করতে পারি যদি কোশ্চেন না থাকে।
সো তোমাদের আইডিয়া কি ইউনিফর্ম সার্কুলার মোশন বা সার্কুলার মোশন সম্পর্কে তোমাদের আইডিয়াটা কি? সো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সার্কুলার মোশন? কারো কোনো আইডিয়া আছে ডেফিনেশন অফ সার্কুলার মোশন? তোমাদের ক্লাসে তো আমি মনে হয় সার্কুলার মোশন দেখাই নাই, দেখাইছি কি? হ্যাঁ স্যার। ইয়েস। আচ্ছা, তাহলে সার্কুলার মোশনের ডেফিনেশন কি আইডিয়া আছে তোমাদের? সার্কুলার মোশন ওকে। সো মেইনলি আমরা যদি মোশনের কথা চিন্তা করি পার্টিকেল মুভমেন্টের ক্ষেত্রে, সো একটা গ্রাফ যদি দেখি যে সময়ের সাথে সাথে পার্টিকেলটা কিভাবে মুভ করতেছে, তো সেই ক্ষেত্রে আমরা একটা গ্রাফ ড্র করে আমি দেখাচ্ছি তোমাদের এখানে। আমি যে আমার স্ক্রিনটা শেয়ার করছি দেখতে পাচ্ছ? জি স্যার। Okay. Okay. Then, if you consider, say, motion is like that. Okay. Just motion is like that. So in that case, so here between these 2 points, red mark between these 2 points, the motion is linear motion. This is straightforward motion. Okay. So in that case, you can use mainly linear equations, say v equal to u plus at, s equal to ut plus half at square, f equal to ma. So ওই equation গুলো আমরা এখানে use করতে পারি. But if you think about, say, from this point to this point, say like that, this point to this point, and also if someone want to use, say, from this point to this point, so here the motion is not linear. So if you complete, this is a part of a circle, and also this one is also a part of a circle, this one is also part of a circle. So the motion from here to here, the motion, if you consider motion from here, so from this point to this point, is not mainly this one to this one is not linear motion. So this one is circular motion. So the definition of the circular motion is, if the motion of the particle is like that, the particle is moving in a circular path, and also moving in a path which is a part of a circle, half circle, or any part of a circle, circular arc, then the motion of the particle is called circular motion. And in case of circular motion, we have to think about new extra variable. So I mean, we know that in case of linear motion, the variables are, say, position, displacement del x, and force. So these variables are there. Okay, এই ভেরিয়েবল গুলো কিন্তু অলওয়েজ যে কোনো মোশনে থাকবে. So beside these variables, you have to think about new variables in circular motion, because the object is moving in a circular path. Then theta, angular position is theta. Okay, this one is del theta. Sorry, this one is del theta. Then velocity is mainly linear velocity beside a velocity omega, angular velocity omega. Then acceleration is alpha, we consider alpha. And force, so in case of force, you have to think about two new force, which is centripetal force, and also tangential force, ft. So these are the mainly the new variables involved in case of circular motion. Okay, so এটা বুঝতে পারছো সবাই? এই সম্পর্কে আইডিয়া আছে তোমাদের? থিটা, ডেল থিটা, ওমেগা, আলফা, এফসি, এফটি? জি স্যার। ওকে, সো সেক্ষেত্রে তাহলে আমরা নর্মালি মোশনটা কেমন হবে? সো ইফ ইউ কনসিডার, সে, a particle is moving like that, so a particle is moving in a circular path. This is the mainly the center of the path. So in that case, say consider a particle is moving
anti-clockwise. Okay, so particle is moving anti-clockwise. So if you consider the position is here, say position is here, so here is the position, and also say here is the position of the particle. Okay, and here is the position of the particle. So what will be the velocity and acceleration? Now, if you consider the speed of a particle is constant, the speed of the particle is constant, then what will be the acceleration? Is the acceleration always zero in case of constant speed? একটা পার্টিকেল কনস্ট্যান্ট স্পিডে মুভ করছে, তাহলে কি সবসময় তার অ্যাক্সিলারেশন জিরো হবে? কিন্তু স্যার কনস্ট্যান্ট ভেলোসিটি হলো, কিন্তু এখানে তো স্যার দিক ডাইরেকশনের চেঞ্জ হইতেছে। সো দ্য মেইন আনসার ইজ অলওয়েজ জিরো হবে না। এখন যদি ডিরেকশন চেঞ্জ হয়, যদি জিরো, নর্মালি ভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে অ্যাক্সিলারেশন তোমার সবসময় জিরো হবে না, বিকজ ভেলোসিটি ভেক্টর, যেটা ভেলোসিটি যদি আসে, আমি তো স্পিড নিয়ে কথা বলতেছিলাম, তো স্পিডটা যদি আমার নর্মালি কনস্ট্যান্ট থাকে, স্পিড যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে তোমার ভেলোসিটি সবসময় সেম হবে না। ফর এক্সাম্পল, সে let's consider this one is xy coordinate system. So let's consider this one is xy coordinate system. Okay, and a particle is moving, say, rightward with speed 10, rightward 10, and then downward also same 10, acceleration is 10, and then again just move, say, backward, this is also 10. So in that case the speed is 10 here, so 10 meter per second, 10 meter per second, 10 meter per second, so এই স্পিডে মুভ করতেছে। তো সেই ক্ষেত্রে কি অবজেক্টটা কি অ্যাক্সিলারেট করতেছে নাকি কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন জিরো হচ্ছে? অ্যাক্সিলারেশন হচ্ছে, কারণ তো তার দিক চেঞ্জ হচ্ছে বারবার। হ্যাঁ, সো দ্য অ্যাক্সিলারেশন ইজ देयर, যদিও তোমার স্পিডটা কি কনস্ট্যান্ট থাকতেছে। সো দিস ইজ 10I, this one will be minus 10J, and here this one is minus 10I. So দেখো এখানে মেইনলি I and minus J and minus I, so just continuously দিক চেঞ্জ করতেছে। সো যেহেতু দিক চেঞ্জ করতেছে, স্পিডটা তোমার কনস্ট্যান্ট থাকলেও সেটা তোমার অ্যাক্সিলারেশন থাকবে। সো এটাই হচ্ছে আমাদের মেইনলি ইসের ক্ষেত্রে, সার্কুলার মোশনের ক্ষেত্রে। ওকে, সো সার্কুলার মোশনে কি হচ্ছে, একটা অবজেক্ট দেখো সার্কুলার প্যাথে মুভ করতেছে, সে দেন দ্য স্পিড is the velocity is mainly tangent to the path, so velocity is tangent to the path, so here velocity is tangent to the path. So in that case mainly the speed is constant, or if the speed is constant, সবসময় যে কনস্ট্যান্ট হবে সেটা না। সো কনস্ট্যান্ট হইলে কি হয় আমি এটা বলতেছি। সো যদি কনস্ট্যান্ট না হয় তাহলে তো এটা অ্যাক্সিলারেশন থাকবেই, কনস্ট্যান্ট না হলে তো অ্যাক্সিলারেশন থাকবে, এটা শিওর। আর যদি কনস্ট্যান্ট হয়, if the particle is moving at a constant speed, so in that case there is an acceleration. Okay, কনস্ট্যান্ট না হলে তো অ্যাক্সিলারেট করবে। এখন এই ক্ষেত্রে তোমার এই যে মোশনটা, সার্কুলার মোশনের ক্ষেত্রে অ্যাক্সিলারেশন থাকতেছে। ওকে, তাহলে আমরা বলতেছি যে সার্কুলার মোশন অ্যাক্সিলারেশন থাকতেছে, কারণ স্পিড চেঞ্জ হচ্ছে, ভেলোসিটি। ঠিক আছে, এখন যদি ভেলোসিটি আমরা স্পিডটা যদি কনস্ট্যান্ট নাও থাকে, তাহলে মনে করো এখানে আছে ভি হচ্ছে ভি হচ্ছে 10, এখানে আছে 10, আর এই ক্ষেত্রে তোমার ভি হচ্ছে 8, সো ভি ইজ 8। তো এই ক্ষেত্রে ভি হচ্ছে 12। তাহলে দেখো এটা এখানে কিন্তু স্পিডটাই চেঞ্জ হচ্ছে, তাহলে স্পিড চেঞ্জ হলে তো অ্যাক্সিলারেশন থাকবেই, ডিরেকশন চেঞ্জের জন্য তো থাকছেই, আবার স্পিড চেঞ্জের জন্যও থাকতেছে। সেক্ষেত্রে এই যে পার্টিকেল, এই পার্টিকেলটা সার্কুলার মোশনে মুভ করতেছে, তার অ্যাক্সিলারেশনটা হবে জাস্ট এই দিক বরাবর, এই দিক বরাবর অ্যাক্সিলারেশন হবে, এই দিক বরাবর। অনেক সময় ব্যাকওয়ার্ডও হয় অ্যাক্সিলারেশন, আমি জেনারেল এক্সাম্পল হিসেবে দেখতেছি, এটাই হচ্ছে অ্যাক্সিলারেশন। তাহলে এই দিকে যদি অ্যাক্সিলারেশন হয়, হিয়ার ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য ডিরেকশন, কোঅর্ডিনেট, যেটা আমরা কোঅর্ডিনেট যেরকম হিসাব করি, তখন আমাদের এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে অরিজিন ধরে আবার কোঅর্ডিনেট ড্র করতে হবে। একটা হবে ট্যানজেন্ট বরাবর কোঅর্ডিনেট, আরেকটা হবে
সেন্টারের দিকে, ওকে, যে কোনো পয়েন্টে। তো আমি যদি এই পয়েন্টে ধরি, এই পয়েন্টটা হবে এদিক বরাবর, এদিকে, সো এটা হবে কোঅর্ডিনেট। আবার এই পয়েন্টে যদি আমি কনসিডার করি, এদিক বরাবর পারপেন্ডিকুলার আর হচ্ছে এদিক বরাবর, ওকে। তাহলে এই যে ভেক্টরটা, যেটা মেইনলি মাঝখানে যে অ্যাক্সিলারেশন ভেক্টর যেটা দেখলাম, এই যে এই অ্যাক্সিলারেশন ভেক্টর, এটাও অ্যাক্সিলারেশন ভেক্টর, এটাও অ্যাক্সিলারেশন ভেক্টর। তো এই অ্যাক্সিলারেশন ভেক্টরের কয়টা কম্পোনেন্ট হবে? যেহেতু আমি কোঅর্ডিনেট দেখাচ্ছি, দুইটা কোঅর্ডিনেট, তাহলে কয়টা কম্পোনেন্ট হবে? স্যার দুইটা কম্পোনেন্ট। দুইটা কম্পোনেন্ট হবে। একটা হবে তোমার একদম সেন্টারের দিকে, যে মুভ করছে সেন্টারের দিকে, হুইচ ইজ কল্ড এসি, এসি। আর একটা হচ্ছে তোমার এই ট্যানজেন্ট বরাবর, ট্যানজেন্ট বরাবর, সেটা হবে এটি, এটি। এখানে হচ্ছে তোমার সেম, এখানে তোমার এদিকে হচ্ছে এসি, এদিকে হচ্ছে এটি, এখানেও সেম, এদিক বরাবর হচ্ছে এটি আর এদিক বরাবর হচ্ছে এসি। সো তার মানে আমরা এখান থেকে কি দেখলাম, তোমার মেইনলি সার্কুলার মোশনের ক্ষেত্রে স্পিডটা যদি ভেরিয়েবল হয়, স্পিডটা যদি তোমার কনস্ট্যান্ট না থাকে, তো সেক্ষেত্রে আমার দুইটা অ্যাক্সিলারেশন আসে, একটা হলো সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন আর একটা হলো ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, অ্যান্ড দিস মোশন ইজ কল্ড নন ইউনিফর্ম সার্কুলার মোশন। এটাকে আমরা বলতেছি নন ইউনিফর্ম সার্কুলার মোশন। সো দ্যাট মিনস ইন কেস অফ নন ইউনিফর্ম সার্কুলার মোশন, so non-uniform circular motion, so non-uniform এর ক্ষেত্রে আমাদের তোমার কি বলে দুইটা অ্যাক্সিলারেশন হচ্ছে। এখন অ্যাক্সিলারেশন কখন হয় বলো তো? যদি হচ্ছে তার ভি এর চেঞ্জ সামহাউ, না, বি এর চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আমরা যদি ফোর্সের সাথে রিলেট করি তাহলে কি হবে? Sir, when force is ফোর্সের applied, কনসেপ্ট, হ্যাঁ, when force is involved, there is a net force acting on the object, then there is an acceleration. তো তাহলে এখানে আমাদের দেখতেছি দুইটা দিকে অ্যাক্সিলারেশন হচ্ছে। সো ইন নন ইউনিফর্ম সার্কুলার মোশনের ক্ষেত্রে অ্যাক্সিলারেশন ইজ দ্য কম্বিনেশন অফ টু পার্ট, অ্যাক্সিলারেশন ইজ দ্য কম্বিনেশন অফ টু পার্ট, হুইচ ইজ এসি, এসি হুইচ ইজ এ ভেক্টর অ্যালং দ্য ডিরেকশন অফ, এটা আমি ভেক্টর আকারে লিখতেছি। সো কেউ যদি ম্যাগনিটিউড লিখো তাহলে এসি, এটা হবে তোমার মাইনাস আর ক্যাপ, আর হচ্ছে এটি থিটা ক্যাপ। আমি ওই 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 কনসেপ্ট, ডিটেইল কনসেপ্টে যাচ্ছি না, তোমাদের ওইটা অনেকটা কমপ্লিকেটেড মনে হবে তোমাদের জন্য। নতুন ইউনিট ভেক্টরের কনসেপ্টটাতে ওইটা ডিটেইলে যাচ্ছি না, আমি জাস্ট বেসিকটা তোমাদের দেখাচ্ছি। এখানে যেটা হইলো অ্যাক্সিলারেশন, যেটা নন ইউনিফর্মের ক্ষেত্রে দুইটার কম্বিনেশন হয়, একটা হলো সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন, কেন্দ্রমুখী ত্বরণ, আর একটা হলো ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, যেটা হচ্ছে স্পর্শক বরাবর যে ত্বরণটা, ওইটা, ঠিক আছে, নন ইউনিফর্মের ক্ষেত্রে। তাহলে আমরা জানি যে অ্যাক্সিলারেশন হয় ফোর্সের জন্য, তাহলে অবশ্যই এই অবজেক্টটা সার্কুলার প্যাথে ঘোরার জন্য ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। তাহলে যে ফোর্সটা হচ্ছে, যে ফোর্স, সেটা একটা ফোর্স না, অনেকগুলো ফোর্স হইতে পারে, আবার একটা ফোর্স হইতে পারে। সো ওই ফোর্সটার, এফ ফোর্সটার তোমার দুইটা পার্ট আছে, একটা হলো সেন্টিপিটাল পার্ট, যেটা সেন্টারের দিকে নেট ফোর্স কাজ করতেছে, সেন্টিপিটাল পার্ট যেটা এফসি, এটা হচ্ছে দিস ইজ দ্য ফোর্স অ্যাক্টিং টাওয়ার্ডস দ্য সেন্টার, দ্য নেট ফোর্স অ্যাক্টিং টাওয়ার্ডস দ্য সেন্টার। সেটা কম্পোনেন্টও হইতে পারে, যে কোনো একটা সিঙ্গেল ফোর্সও হইতে পারে, দুইটা তিনটা ফোর্স হইতে পারে। আর হচ্ছে ট্যানজেনশিয়াল ফোর্স যদি আমরা বলি এফ টি, তার মানে ফোর্সটা আমার যে যে ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে সার্কুলার মোশনের ক্ষেত্রে, আমার সেটার দুইটা পার্ট থাকতেছে, একটা হলো সেন্টার বরাবর আর একটা হলো ট্যানজেন্ট বরাবর। এবং এটা যদি আমি তোমাদের ডিটেইলে দেখাইতে চাই তাহলে জাস্ট একটু ওয়েট করো, আমি ওকে। সো এই ফিগারটা দেখো এখানে, এই ফিগারটা দেখো এখানে। সো এখানে কি হচ্ছে আসলে, এখানে দেখো কি হচ্ছে। সো একটা অবজেক্টকে রশি দিয়ে বেঁধে ভার্টিক্যালি সার্কুলার মোশনে ঘোরানো হচ্ছে, ভার্টিক্যালি এভাবে। বুঝতে পারছো সিনারিওটা? ওকে। তো সেক্ষেত্রে তোমার এক একটা পয়েন্টে
ফোর্স এক একটা হচ্ছে যখন একটা অবজেক্টকে ভার্টিক্যালি এভাবে ঘোরানো হয় তাহলে কয়টা ফোর্স থাকে তার উপর? আমরা যদি ফোর্স অনুযায়ী দেখি, ওয়েট, নরমাল রিঅ্যাকশন ফোর্স, টেনশন, ফ্রিকশনাল ফোর্স, অ্যাপ্লাইড ফোর্স, এই পাঁচটা ফোর্স থেকে কয়টা ফোর্স থাকবে? স্যার দুইটা ফোর্স। দুইটা ফোর্স থাকবে তোমার, নরমাল রিঅ্যাকশন ফোর্স, ফ্রিকশনাল ফোর্স আর অ্যাপ্লাইড ফোর্স, এই তিনটা নাই। বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয় নাই, নরমাল রিঅ্যাকশন ফোর্সও নাই কারণ সারফেসের উপর নাই, ফ্রিকশনও নাই, জাস্ট ওয়েট অ্যান্ড টেনশন, এই দুইটা ফোর্স কাজ করতেছে অবজেক্টের উপর। তো ফিগারে দেখো, তোমাদের দেখানো আছে, ফিগারে দেখানো আছে হচ্ছে যে এক একটা পয়েন্টে কি হয়। একটা হলো বটম পয়েন্টে এই পয়েন্টটাতে জাস্ট আমরা যদি দেখি এই যে এখানে বটম পয়েন্টটাতে আর হচ্ছে এখানে টপ পয়েন্টে, এই দুইটা পয়েন্টে দেখাইছি। আর এখানে জাস্ট এই লেফট সাইডে একটা পয়েন্টে দেখাইছে যে ফোর্সের কম্পোনেন্ট গুলো। এখন দেখো আমরা এখানে এমজি কস থিটা এদিক দেখাচ্ছি এমজি কস থিটা, আর এদিকে হচ্ছে এমজি সাইন থিটা দেখাচ্ছি। কেন দেখাচ্ছি আমি ফার্স্টেই বলে নিছি, এখানে কোঅর্ডিনেট গুলো এরকম হয় যে এই যে এই দিক বরাবর আর হচ্ছে এই দিক বরাবর, আবার এখানে কোনো পয়েন্ট হলে ট্যানজেন্ট বরাবর হচ্ছে একটা আর এদিক বরাবর একটা। সো কোঅর্ডিনেট গুলো এরকমই হয়। সো কম্পোনেন্ট গুলো দেখাইতে গেলে আমার সেন্টারের দিকে কম্পোনেন্ট আর হচ্ছে ট্যানজেন্ট বরাবর কম্পোনেন্ট, এইভাবেই আমার কম্পোনেন্ট দেখাইতে হয় আমার সার্কুলার মোশনের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে ইন দ্য রাইট সাইড, রাইট পার্ট, at the bottom part, so weight is acting downward and the tension is acting upward towards the center. তাহলে এই ক্ষেত্রে হচ্ছে এই দুইটা ফোর্স at the top part, weight and the tension both are acting downward, okay, towards the center. And in the left side, so here tension acting towards the center, mg cos theta is acting opposite direction of the center, and mg sin theta, this one is acting tangent to the path, okay. তো সেক্ষেত্রে আমরা যদি এখানে দেখি যে নিউটন সেকেন্ড লর কনসেপ্টটা কি, সো the net force acting towards the center at the bottom, so in that case, so এই কেসে আমাদের তাহলে নেট ফোর্সটা কত হবে সেন্টারের দিকে বলো তো? T minus mg. T minus mg, so this one is T minus mg. So this T minus mg is called the centripetal force acting towards the center. So this one is Fc. This one is Fc at the bottom part. This one is Fc. Okay, this one is Fc. ইকুয়েশন যেগুলো আছে ওটাতে আমরা পরে যাব, যে mv স্কয়ার বাই r বা যেটা আসলে পরে যাচ্ছি আমরা। আর এই যে টপ পার্ট, যেটা টপ পার্টের ক্ষেত্রে এখানে সেন্টারের দিকে নেট ফোর্স কত হবে? T প্লাস mg, T প্লাস mg। সো এটাও কিন্তু তোমার হচ্ছে ওই পয়েন্টের জন্য সেন্টারের দিকে নেট ফোর্স। তাহলে এটাকে আমরা বলতে পারি দিস ওয়ান ইজ সেন্টিপিটাল ফোর্স Fc, দিস ওয়ান ইজ অলসো সেন্টিপিটাল ফোর্স Fc। এখন এই যে লেফটের যে পার্টটা আছে, সো এখানে সেন্টারের দিকে নেট ফোর্স কত? এখানে এই ক্ষেত্রে Fc কত হবে? T minus, this one is T minus mg cos theta, T minus mg cos theta, okay, mg cos theta, okay। তাহলে এটা হলো সেন্টিপিটাল ফোর্স। এখন ট্যানজেনশিয়াল ফোর্স কত এখানে? এখানে ট্যানজেনশিয়াল ফোর্স আছে না, Ft, ট্যানজেন্ট বরাবর একটা ফোর্স কাজ করতেছে, which is mg sin theta, this is mg sin theta, mg sin theta, mg sin theta, ওকে। সো এই হলো আমাদের মেইনলি যে কনসেপ্ট গুলো। সো তার মানে আমরা দেখতেছি সার্কুলার মোশনের ক্ষেত্রে, আর এই যে বটম আর টপ পয়েন্টে এই ক্ষেত্রে কিন্তু ট্যানজেনশিয়াল ফোর্স 0, Ft 0, টপ পয়েন্ট আর বটম পয়েন্টে ট্যানজেনশিয়াল ফোর্স হচ্ছে 0। তো নিউটন সেকেন্ড ল কি বলে? F = ma, তার মানে আমরা লিখতে পারি Fc = mac, Fc = mac and Ft = mat। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে তোমাদের?
পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে তোমাদের? বুঝতে পারছো সবাই এটা আমি যে দেখালাম? ওকে, এখন আমরা তাহলে ওই যে প্রিভিয়াস যে স্লাইডটা যেটাতে আমরা দেখতেছিলাম ওইটাতে যাই। সো এখন আমার যে কথাটা হলো মেইনলি আমরা দেখছি, হ্যাঁ বলো। ইউনিফর্ম সার্কুলার তখন বলতেছি যখন মানে ভি এর ভ্যালুটা ম্যাগনিটিউডটা সেম থাকতেছে বাট ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে। কোনটা কোনটা কোনটা? আর ইউনিফর্ম সার্কুলার মোশন কখন বলতেছি? আচ্ছা, যখন ইউনিফর্ম আমি যাই না এখনো, ইউনিফর্মে যাই না, আমি ওইটাই বলবো, এখন আসতেছি, ইউনিফর্মে যাই না। ঠিক আছে, সো এই পর্যন্ত আমরা যেটা দেখলাম, এই পর্যন্ত যেটা দেখলাম যে আমাদের আসলে মোশনটা কেমন হয়, সার্কুলার মোশনটা। এখন আসো আমরা ক্যাটাগরিতে আসি। সো ইউনিফর্ম সার্কুলার মোশন হচ্ছে এরকম একটা মোশন যে মোশনের ক্ষেত্রে ভিটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট থাকে। ভিটা থাকে কি? কনস্ট্যান্ট থাকে। স্পিড যেটা, স্পিডটা কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। সরি, স্পিডটা থাকবে তোমার কনস্ট্যান্ট থাকবে। সো ভি হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। তাহলে আমাদের ভি যদি কনস্ট্যান্ট থাকে, ভি যদি কনস্ট্যান্ট থাকে সেক্ষেত্রে তোমার মেইনলি ট্যানজেন্ট বরাবর কোনো অ্যাক্সিলারেশন থাকে না। ওকে, ভি কনস্ট্যান্ট থাকলে ট্যানজেন্ট বরাবর কোনো অ্যাক্সিলারেশন থাকে না, শুধু তোমার সেন্টারের দিকে একটা অ্যাক্সিলারেশন থাকে হুইচ ইজ সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন। ওকে, সো ভি ইকুয়াল টু is related with omega also, so এটা ওমেগাতে পরে যাব আমরা। সো মেইনলি দ্য ভেলোসিটি, দ্য স্পিডটা যেটা, স্পিডটা যদি আবার কনস্ট্যান্ট থাকে একটা সার্কুলার মোশনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে জাস্ট লাইক দ্যাট, উপরে দেখো আমি একটা ড্র করতেছি। সো এটা হচ্ছে সেন্টার যদি আমরা কনসিডার করি। সো এইদিকে হচ্ছে স্পিড ভি, so this one is equal to 10, this one is equal to 10, okay, and here is also এই পয়েন্ট আমরা যদি দেখি, এইদিকে হচ্ছে তোমার 10, v equal to 10, v equal to 10, okay, v equal to 10, আর এই পয়েন্ট আমরা যদি দেখি সেই দিকে হচ্ছে তোমার v equal to 10, মানে সব পয়েন্টে তোমার স্পিডটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এই মোশনটাকে আমরা বলতেছি ইউনিফর্ম সার্কুলার মোশন, মানে ভেলোসিটিটা ইউনিফর্ম থাকতেছে। তো সেক্ষেত্রে আমাদের স্পিডটা ইউনিফর্ম থাকতেছে। তো সেক্ষেত্রে আমার একটাই অ্যাক্সিলারেশন কাজ করছে, তার দ্য সেন্টার হুইচ ইজ সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন। টোটাল অ্যাক্সিলারেশনটাই হচ্ছে সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন, টোটাল অ্যাক্সিলারেশন হচ্ছে আমার সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন অ্যাক্টিং টুয়ার্ডস দ্য সেন্টার, and the force is involved only centripetal force, tangential force is 0. ক্লিয়ার এই বিষয়টা? এখন ইউনিফর্ম সার্কুলার মোশনটা বুঝতে পারছো তোমরা? জি স্যার। ওকে, তার মানে ইউনিফর্ম সার্কুলার মোশনে তোমার ট্যানজেনশিয়াল কোনো পার্ট থাকবে না। সো আমাদের যেহেতু ইউনিফর্ম সার্কুলার মোশনের কথা বলছে, তাহলে আমরা এখানে ইউনিফর্ম সার্কুলার মোশনই দেখব, নন ইউনিফর্মের কোনো কনসেপ্টে আমরা যাব না, নন ইউনিফর্ম নিয়ে কোনো কথা বলা হবে না এখানে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে এখন দেখি আমাদের কোন ইকুয়েশনগুলো ইউজ করা লাগবে এবং মেইনলি রিলেশনটা কি, একটা ভেরিয়েবলগুলোর সাথে রিলেশন কি আছে। ওকে, সো আমরা এটাতে যদি যাই, একটু ওয়েট করো। ওকে, দেখো একটা পার্টিকেল এভাবে অসিলেট করতেছে, সরি সার্কুলার মোশনে মুভ করতেছে হুইচ ইজ ইউনিফর্ম সার্কুলার মোশন, ইউনিফর্ম সার্কুলার মোশনে মুভ করতেছে। এখন এখান থেকে আমরা দেখতেছি যে ভেলোসিটি ইজ এ ফাংশন অফ থিটা। দেখো ভেলোসিটি কিন্তু থিটার সাথে সাথে আমার চেঞ্জ হচ্ছে। সো ইনিশিয়ালি ইফ ইউ কনসিডার, আমি এটা যদি অ্যানিমেশন একটা আমি পাশে তোমাদের অন্যভাবে দেখাচ্ছি, জাস্ট এখানে ড্র করে দেখাচ্ছি, দেখো জাস্ট লাইক দ্যাট। সো জাস্ট কনসিডার দিস ওয়ান ইজ এ সার্কুলার মোশন, যদি সার্কেল হয় না জাস্ট কনসিডার করো সার্কুলার মোশন। সো এই পয়েন্টটা যদি আমি কনসিডার করি, এই পয়েন্টের just velocity along that direction, আমি আবার বলতেছি এখানে স্পিডটা কনস্ট্যান্ট। ওকে, this one is v1 and here just consider this one is the radius is r, the radius of the path is r, and after covering a particular s distance, so এখান থেকে সে এই পজিশন থেকে এই দিক বরাবর সে s distance কভার করলো, অথবা তুমি x ও বলতে পারো, আমি s টা কনসিডার করি, জাস্ট s distance কভার করার পর এইখানে আসলো। ওকে, হ্যাঁ হ্যাঁ
আচ্ছা, কেউ কি কিছু বলতে চাচ্ছ? রাখি, তুমি মাইকটা অফ করো। Okay. Okay, then here, just consider here velocity will be say along that direction. Sorry, velocity will be like that. In that point, velocity will be here. So এটা velocity আমি v2 লিখতেছি কারণ স্পিডটা হচ্ছে তোমার স্পিডটা কনস্ট্যান্ট কিন্তু তোমার ভেলোসিটিটা সেম না, সো দ্যাটস ওয়াই v1 and v2 লিখতেছি। ওকে, সো এই যে v1 v2 এটা কেন চেঞ্জ হচ্ছে, এটা এই যে পজিশন চেঞ্জ ডেল থেটার জন্য, তার মানে ভেলোসিটি ইজ এ ফাংশন অফ টাইম এন্ড অলসো থেটা। ভেলোসিটি তোমার থেটার সাথে সাথে চেঞ্জ হচ্ছে, আবার টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের এটা আমি ফিগারে যদি ড্র করি লাইক দ্যাট, সো দিস ওয়ান ইজ v1 and this one is v2। এই যে চেঞ্জটা হচ্ছে, এই যে চেঞ্জটাকে আমরা বলতে পারি del v, and this del v is happening due to the angle change and the distance is s পরিমাণ সে ডিসটেন্স কভার করছে। এখন s আর থিটার সাথে রিলেশন কি মনে আছে? s equal to r theta, s equal to r theta. yes, s equal to r theta, s equal to r theta। r theta যেহেতু আমরা নরমালি লিখে দিলাম s equal to r theta। এখন আমরা যদি জাস্ট কনসিডার সে দুই সাইডে ডেল s লিখতেছি, সো ইট উইল বি ডেল s equal to r del theta। ওকে, r del theta। নাও ইফ ইউ টেক সে ডিভাইডেড বাই del t, দুইটা সাইডে যদি আমি del t দিয়ে ডিভাইড করি, সো del t দিয়ে যদি আমি ডিভাইড করি তাহলে কি হচ্ছে এখানে? সো s del theta del s by del t এটাকে কি বলে? v, delta v, del s by del t, delta delta v। v, not just consider the delta v or v, just consider this one is v. The position change divided time is mainly the average velocity or velocity v, and here del theta by del t, this del theta by del t, angular displacement divided by time interval Omega. omega, this one is omega। So then we can say that the relation between linear variable and angular variable is v equal to r omega। Okay, so v equal to r omega, so this is the relation between linear variable and angular variable, and we have to use this formula in circular motion, uniform circular motion। And here say here del v, okay, so if you consider del v by del t, del v by del t, okay, del v by del t, so del v by del t, this one will be equal to, so here we know that this del v by del t has two part, so এটা তোমাদের দুইটা পার্ট আসবে। আমি যেহেতু ইউনিফর্ম নিয়ে বলতেছি, ইউনিফর্ম নিয়ে বলবো। একটা হলো তোমার ট্যানজেনশিয়াল পার্ট, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, আরেকটা আসবে তোমার এখানে centripetal acceleration, কারণ del v by del t, so this one is mainly del v by del t, this one is a change in velocity with respect to time। এখন velocity চেঞ্জ তো তোমার ইসের জন্য হচ্ছে, ট্যানজেনশিয়ালের জন্য হচ্ছে, সেন্টিপিটালের জন্য হচ্ছে। তো আমরা যেহেতু ইউনিফর্ম সার্কুলার মোশনের কথা চিন্তা করতেছি, সো v is a function of just v and theta। তো আমরা যদি v কে ডিফারেনশিয়েট করি, সো এটাকে যদি আমরা ডিফারেনশিয়েট করি তাহলে মেইনলি কি হয়, x কে ডিফারেনশিয়েট যদি করো, তোমার নরমালি x কে সে x স্কয়ার কে তুমি যদি ডিফারেনশিয়েট করো তাহলে কি হবে, dx স্কয়ার বাই সে dt, এটাকে যদি ডিফারেনশিয়েট করি, সেটাকে নরমালি ডিফারেনশিয়েট করলে কিন্তু কি হয় বলো তো, 2x না, 2x। এখন এটা যদি আবার x এর ফাংশন, xটা যদি dt এর ফাংশন হয় তখন ওইটাকে কিন্তু আবার নরমাল ডিফারেনশিয়েট করতে হয় dx by dt। আমি এটা एग्जांपल হিসেবে দেখাতে যাচ্ছি, dx by dt এটা আমাদের রাখতে হয় dx by dt। ওকে, সো এই কনসেপ্ট থেকে আমি যদি বলি এখানে তোমার এই যে ভেলোসিটির যে পার্টটা, সরি এটা করে দিচ্ছি আমি, তো এই যে ভেলোসিটির যে পার্টটা, এটাকে তুমি যদি ডিফারেনশিয়েট করো এভাবে টাইমের সাপেক্ষে, দুইটা পার্ট আসবে, একটা ভি থেটা, ভিটা তোমার কনস্ট্যান্ট রেখে ভিটাকে রাখি ইউভি মেথড যেটা আর কি। সো ভিটা কিন্তু কম্বিনেশন অফ ভি অ্যান্ড থেটা, এটা কিন্তু দুইটার পার্ট থাকে, ভি অ্যান্ড থেটা।
যেটা আমি আবারও বলতেছি, আমি ডিটেইলে যাচ্ছি না। সো ডিটেইলে গেলে কিন্তু তোমার অনেক বড় ইকুয়েশন হবে, এটাতে যাচ্ছি না এর জন্য। সো মেইনলি এটা মনে রাখো, ভি ইজ এ ফাংশন অফ তোমার ইউভি মেথডে যাইতে হয়। সো ইউভি মেথডে দুইটা পার্ট আসে। সো ভিটাকে তুমি যদি ফিক্স রেখো তাহলে থেটাকে ডিফারেন্সিয়েট করতে হয়। সো ডেল থেটা বাই ডেল টি, আমি ডিফারেন্সিয়েশন লিখতেছি না, ডেল দিয়ে লিখতেছি, ওকে। সো এখানে শর্টকাটে বোঝানোর জন্য তোমাদের আর কি, ডেল থেটা বাই ডেল টি। আবার তুমি যদি থেটাটাকে বাইরে রাখো তখন আবার ভিটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। সো ওইটা আসলে ট্যানজেনশিয়াল পার্টে চলে যাবে। সো ট্যানজেনশিয়াল পার্টে আমি যেতে চাচ্ছি না, আমি শুধু তোমাদের সেন্টিপিটাল পার্টটা দেখাচ্ছি। এর জন্য ভি del theta by del t, this one is centripetal part, তো তখন v del theta by del t, this one is omega, so it will be v omega, and then v omega টা আমরা ওমেগাটাকে যদি লিখি v by r, we know that v by r, omega equal to v by r, and finally this one is equal to v square by r, so v square by r, so v square by r. So that means the centripetal acceleration AC is equal to v square by r, and also you can write down omega square r. এটা বুঝতে পারছো তোমরা? আর ওইখানে ডান পাশে এটা কি লিখছেন, v1 v2 তারপর ডেল v? কোনটা? ও, এটা হচ্ছে তোমার এই যে ডেল ভি, যে চেঞ্জটা হচ্ছে, যে ডেল ভি টাইমের সাপেক্ষে এবং থেটার সাপেক্ষে যে চেঞ্জটা হচ্ছে, কেন আমরা ডেল ভি ইউজ করতেছি? আমরা তো বলতে পারি যে ভি সবসময় সেমই থাকতেছে, স্পিডটা সবসময় সেম থাকতেছে। সো স্পিডটা সেম থাকলে তো ডেল ভি হওয়ার কথা না। সো আমি দেখতেছি মেইনলি এখানে স্পিডটা না, মেইনলি ভেলোসিটি নিয়ে আমি কথা বলতেছি। সো ভেলোসিটি নিয়ে কথা বললে ভেলোসিটি চেঞ্জ থাকতেছে, এর জন্য ডেল ভি আসতেছে। সো এটা বোঝানোর জন্যই তোমাদের এটাই পাশে লিখছি, বুঝতে পারছো? আমি বলতেছিলাম প্রথমে যে ফাংশন, হুম, এটা কি টাইমার থিটা? হ্যাঁ, টাইমার থিটার ফাংশন, যেটা টাইমার থিটার ফাংশন। ওকে, সো আবারও বলতেছি, এই যে ইকুয়েশন, এটা হচ্ছে একটা পার্ট আর কি, আরেকটা পার্ট তোমার প্লাস আরেকটা পার্ট আছে, ওই পার্টটা হলো ট্যানজেনশিয়াল। ওই ট্যানজেনশিয়ালটা আমি ধরতেছি না, ওই ট্যানজেনশিয়ালটা জিরো হয়ে যাচ্ছে, ওকে। ট্যানজেনশিয়ালটা জিরো হয়ে যায়, এর জন্য আমরা ওইটাতে যাই না, ওকে। স্যার ফার্স্ট লাইনটা কিভাবে হলো আরেকবার একটু বলবেন? কোনটা জানো? যেটা স্কয়ার ভি ডেল থিটা বাই ডেল টি, কোনটা? ভি ডেল থিটা বাই ডেল টি, হ্যাঁ। আচ্ছা। সো মেইনলি ডিফারেন্সিয়েট যদি করো, তোমার নরমালি ডিটি, এটাকে তুমি যদি ডিফারেন্সিয়েট করো, সো এখানে যেটা আসবে, সো ভেলোসিটি যেটা, এই যে এটা তো আসলে ভেক্টর, এখানে তো ভেক্টর আসলে, এটা ভেলোসিটিটা ভেক্টর, ওকে। সো এই ভেক্টরটাকে তোমার, ভেক্টরটা ইজ এ ফাংশন অফ থেটা ক্যাপ, ফাংশন অফ থেটা ক্যাপ, থেটা ক্যাপ। এখন এই থেটা ক্যাপটা কি, ওটা বুঝাইতে গেলে আবার তোমাদের অনেক কিছু যাইতে হবে। সেটা হলো তোমার, আমরা জানি কি ইউনিট ভেক্টরের কাজ হলো ডিরেকশন ডিনোট করা। তো সার্কুলার মোশনে দুইটা ইউনিট ভেক্টর ডিনোট কনসিডার করা হয়, একটা হলো আর ক্যাপ, যেটা হচ্ছে রেডিয়ালি আউটওয়ার্ড ডিনোট করা হয়, আরেকটা হচ্ছে তোমার এদিক বরাবর হচ্ছে থেটা ক্যাপ, ট্যানজেন্ট বরাবর হচ্ছে থেটা ক্যাপ, ওকে, থেটা ক্যাপ। তাহলে ভেলোসিটি যে ভেক্টরটা, সেটা হচ্ছে তোমার ট্যানজেন্ট বরাবর, তাহলে সেটা থেটা ক্যাপের কনসেপ্টে আসে। এখন এটাকে তুমি যদি ডিফারেন্সিয়েট করো, তাহলে থেটাটা একবার টাইমের ফাংশন, আবার ভিটাও টাইমের ফাংশন। সো দুইবার তোমার ইউভি মেথডে সলভ করতে হবে। যখন ভিটাকে তুমি নিবা, সো ভি ডি থেটা বাই ডিটি, আবার যখন থেটাটাকে বাইরে নিবা তখন ডিভি বাই ডিটি, ওকে, ডিভি বাই ডিটি। এখন ভিটা যদি কনস্ট্যান্ট হয়, আমরা বলতেছি ইউনিফর্ম সার্কুলার মোশনে কনস্ট্যান্ট, সো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? জিরো হয়ে যায়। তাহলে ওই পার্টটাই, যে প্লাস যে পার্টটা, ওটা জিরো হয়ে যাচ্ছে, ট্যানজেনশিয়াল পার্ট থাকতেছে না। তো দ্যাটস ওয়াই আমরা ওইটা লিখতেছি না, বুঝতে পারছো? জি স্যার। সো আমি এর জন্য কমপ্লিকেট ইকুয়েশনে যাইতে চাচ্ছি না, কারণ ইকুয়েশন গুলো তোমাদের আসে না। তো সিম্পলি বোঝানোর জন্য আমি এটা আসলে তোমাদের দেখাই দিচ্ছি। তো তাহলে আমাদের আলটিমেটলি এখানে কি পাইলাম? একটা হচ্ছে সেন্টিপিটাল অ্যাক্সিলারেশনের যে ইকুয়েশনটা, আর হচ্ছে ভেলোসিটি ভি ইকুয়াল টু আর ওমেগা। আর এই ক্ষেত্রে সেন্টিপিটাল ফোর্স অলরেডি আমি তোমাদের আগে লিখে দিছি, এফসি ইজ ইকুয়াল টু এম এসি, সেটা হলো সেন্টারের দিকে যে নেট ফোর্সটা, এম এসি। এখন এসির ভ্যালু বসালে এটা হবে এম ভি স্কোয়ার বাই আর অর এম ওমেগা স্কোয়ার আর। ক্লিয়ার এই পর্যন্ত ইকুয়েশনগুলো সবাই?
স্যার এই হ্যাঁ বলো। হ্যাঁ, ইকুয়েশন আর ই নিয়ে কোনো প্রবলেম আছে কনসেপ্ট নিয়ে? হ্যাঁ স্যার। ওকে, যদি কোনো প্রবলেম না থাকে তাহলে এই যে এখানে যে প্রবলেমটা দেওয়া আছে এটা দেখো কিভাবে সলভ করা যায়। এখানে আসলে বিষয়টা কি হচ্ছে আমি আবারও বলতেছি, তোমাদের যেটা দেখাইলাম সেন্টারের দিকে নেট ফোর্সটাই হচ্ছে সেন্টিপিটাল ফোর্স। এখন সেন্টিপিটাল ফোর্স যেটা, সেন্টিপিটাল ফোর্স কি কোনো ফিক্সড ফোর্স? আমরা যেটা দেখলাম একটা ফিগারে যে দেখাইলাম তোমাদের, ওটা কি ফিক্সড কোনো ফোর্স ছিল ডাব্লিউ ইকুয়াল টু এমজির মতো? আচ্ছা, মনে করো যে ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিনে যে কাপড়গুলো যে তোমার রোটেট করে, চারদিকে সার্কুলার মোশনে রোটেট করে, এখানে রোটেট করার জন্য যে আরেকটা বিষয় তোমাদের বলতে ভুলে গেছি, সরি, যেটা হলো জাস্ট 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 ওয়েট করো, আমি এটা দেখাচ্ছি। দেখো, একটা অবজেক্ট আমরা বলতেছি যে সার্কুলার পাথে মুভ করতেছে, সার্কুলার ইউনিফর্ম সার্কুলার মোশনের কনসেপ্টটা বলতেছি। একটা অবজেক্ট সার্কুলার পাথে মুভ করতেছে, সেক্ষেত্রে তার অ্যাক্সিলারেশন হচ্ছে সেন্টারের দিকে, অ্যাক্সিলারেশন হচ্ছে সেন্টারের দিকে, এবং নেট ফোর্সটাও কাজ করতেছে সেন্টারের দিকে, নেট ফোর্সটাও তোমার সেন্টারের দিকে কাজ করতেছে। তাহলে আমরা জানি কি একটা অবজেক্টকে আমরা যেদিকে ফোর্স দেই অবজেক্টটা কি সেদিকে যায় না? অবজেক্টকে আমরা যেদিকে ফোর্স দিই সেদিকেই তো যায়, ঠিক না? শুনতেছো আমাকে তোমরা? জি স্যার। ওকে, তাহলে আমরা একটা অবজেক্টকে যেদিকে ফোর্স দেই সেদিকেই যায়। তো এখন এখানে সেন্টিপিটাল ফোর্স কি সেন্টারের দিকে ফোর্স, অ্যাক্সিলারেশনও সেন্টারের দিকে, তাহলে অবজেক্টটা সেন্টারের দিকে না গিয়ে সার্কুলার প্যাথে ঘুরতেছে কেন? এটার এক্সপ্লেনেশনটা কি? সেটা আমি তোমাদের হয়তো এক্সপ্লেন করি নাই। আর এটা হচ্ছে অনেকের মাথায় কোশ্চেন আসতে পারে যে একটা অবজেক্টকে আমি সেন্টারের দিকে নেট ফোর্স দিচ্ছি, তাহলে সে তো সেন্টারের দিকে চলে যাওয়ার কথা, সে আসলে সেন্টারের দিকে যাচ্ছে না কেন? তার তো হচ্ছে একটা টেনজেনশিয়াল অ্যাক্সিলারেশন আছে। হ্যাঁ, টেনজেনশিয়াল অ্যাক্সিলারেশন হলে এই দিক চলে যাবে সে। আমি তো ইউনিফর্ম সার্কুলার মোশনের কথা বলছি। সো ইউনিফর্ম সার্কুলার মোশনে তো টেনজেনশিয়াল কোনো কিছু থাকেই না। তো ওইটা তারপরেও আমি বললাম যে টেনজেনশিয়াল মনে করা আছে, সো টেনজেনশিয়াল থাকলে তো সে তাহলে অ্যাক্সিলারেশন এই দিক হবে। সো নেট ফোর্স তো এইদিকে কাজ করবে, সে তো তাহলে এইদিকে চলে যাওয়ার কথা। একটা কেন্দ্র বিমুখী বল আছে। ওকে, সো ওই যে ও যেটা বলে এটা হলো মেইন কনসেপ্ট। সো কেন্দ্র বিমুখী যে বলটা, এটা কিন্তু আসলে কোনো এক্সিস্টেন্স নাই। ওকে, এই যে কেন্দ্র বিমুখী যেটা সেন্টিফিউগাল ফোর্স, সেন্টিফিউগাল ফোর্স কেন্দ্র বিমুখী যে বলটা, এটা আমি আবারও বলতেছি, এটার কোনো ম্যাথমেটিক্যালি কোনো ইকুয়েশন নাই, কোনো এক্সিস্টেন্স নাই। দিস ওয়ান ইজ জাস্ট অ্যান ইমাজিনারি ফোর্স। সো তোমার ধারণা করে নেওয়া হয় যে এই পয়েন্টটা মনে করো, এই পয়েন্টে স্ক্যান্ডের দিকে যে ফোর্সটা কাজ করতেছে তার বিপরীত দিকেও একই পরিমাণ ফোর্স কাজ করতেছে, যার ফলে সেটা তোমার সেন্টারের দিকেও যাচ্ছে না, বাহিরের দিকেও যাচ্ছে না, সে এভাবে রোটেট করতেছে। এবং প্রতিটা পয়েন্টে একই জিনিস হচ্ছে, এই পয়েন্টটাও সেন্টারের দিকে একটা ফোর্স হচ্ছে, তার বাহিরের দিকে একটা ফোর্স হচ্ছে। এই পয়েন্টে আমার এই পয়েন্টে যদি যাই, বাহিরের দিকে একটা নেট ফোর্স সেন্ট্রিফিউগাল ফোর্স, সেন্টারের দিকে সেন্টিপিটাল ফোর্স। এই পয়েন্টে তোমার যদি যাই, এই পয়েন্টেও সেন্টিপিটাল ফোর্স অ্যান্ড সেন্ট্রিফিউগাল ফোর্স। সো এই যে এই নেট ফোর্সটা থাকার ফলে সে জাস্ট এই চারদিকে এভাবে ঘুরতেছে, বাহিরের দিকেও যাচ্ছে না, ভিতরেও জাস্ট সেন্টারের দিকেও যাচ্ছে না। ক্লিয়ার বিষয়টা? বুঝতে পারছো? ওকে, সো অনেকের হয়তো কনফিউজ থাকতে পারে যে স্যার, বা আমাদের আসলে যে একটা অবজেক্টকে যদি সেন্টারের দিকে ফোর্স কাজ করে তাহলে তো সেটা সেন্টার দিকে চলে যাওয়ার কথা। আসলে মেইনলি দ্য মেকানিজম হচ্ছে এটা আর কি। ওকে, যে এখন আমরা প্রবলেম সলভ করব। একটা প্রবলেম, কোশ্চেন নাম্বার 59, কোশ্চেন নাম্বার 59, এটা সবাই একটু দেখো এখানে কি বলছে এবং কি কি বের করতে বলছে। ওকে, আমি তোমাদের অ্যাটেন্ডেন্স শিট দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে। সো যার যারটা শেষে দিয়ে দিবা অ্যাটেন্ডেন্স, ঠিক আছে?
দেখো চ্যাট বক্সে দেখো একটা গুগল ডক দেওয়া আছে। এটা তোমাদের 5 মিনিট পর আবার আমি ক্লোজ করে দেব, ঠিক আছে? যারটা দিয়ে দিবা, ঠিক আছে? ওকে, সো কোশ্চেনটা দেখো, দেখতে মানে দেখছো সবাই কি কি ভ্যালু দেওয়া আছে, কোনটা কি? কোশ্চেনটা দেখতে পাচ্ছ তোমরা? Yes, sir. আচ্ছা, এখন এই অবজেক্টটা আসলে কিভাবে ঘুরতেছে? এটা তো ইউনিফর্ম সার্কুলার মোশনে ঘুরতেছে, আর নরমালি দ্য মোশন ইজ ইউনিফর্ম, জাস্ট লাইক দ্যাট, সো তাহলে তার পাথটা কেমন হবে? পাথটা সম্ভবত জাস্ট এরকম হবে। এরকম না? এটা তো আসলে 3D দেখানো ডিফিকাল্ট, জাস্ট এরকম, ঠিক না? তাহলে এটার আরেকবার একটু বলা সেন্টার যাবে? কোন পয়েন্টটা, কোনটা? কি বলছেন? আমি প্রেজেন্টে ছিলাম, খেয়াল করতে। না, আমি বলছি এটা আসলে এটার যে অবজেক্টটা যে মুভ করতেছে এটার পাথটা কেমন হবে, মানে কোন পয়েন্টটাকে সেন্টার ধরে সে ঘুরতেছে। এটা তো সার্কুলার মোশন, এটা তো বুঝতে স্যার পারছো। রডটা হ্যাঁ, রডের জাস্ট d/2 যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে সেন্টার রেখে সে রোটেট করতেছে চারদিকে ইউনিফর্ম সার্কুলার মোশনে। ওকে, ইউনিফর্ম সার্কুলার মোশনে রোটেট করতেছে। অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে তোমার? কারো বাকি আছে অ্যাটেন্ডেন্স দেওয়া? কারো বাকি আছে তোমাদের? ওকে, অ্যাটেন্ডেন্স বাকি আছে কারো দেওয়া এখনো? ওকে, না স্যার। ওকে, দেন আমরা তাহলে এসে যাই, ডিসকাশনে যাই। তো এখানে দেখো মেইনলি এটা ইউনিফর্ম সার্কুলার মোশনে ঘুরতেছে, যে বলটা দেওয়া আছে সেটা ইউনিফর্ম সার্কুলার মোশনে দেওয়া ঘুরতেছে। তো সেক্ষেত্রে আমাদের জাস্ট ইমাজিন করে নিতে হবে এটার প্যাথটা সেন্টার হচ্ছে এখানে, যেহেতু আমাদের দেখানো নাই, এটা হচ্ছে তার সেন্টার। এটাকে সেন্টার করেছে এভাবে জাস্ট ভার্টিক্যালি, সরি হরাইজন্টালি ঘুরতেছে, সে হরাইজন্টালি ঘুরতেছে। ওকে, তো সেক্ষেত্রে আমাদের অ্যাক্সিসটা কি হবে? সো দিস ওয়ান ইজ দ্য মেইনলি দ্য পার্টিকুলার অ্যাক্সিস, এন্ড দিস ওয়ান ইজ ওয়াই অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। সো এখান থেকে আমাদের ক্যালকুলেট করতে বলছে টেনশন ইন দ্য লোয়ার স্ট্রিং, the magnitude of the net force acting on the ball, speed of the ball, and the direction of the net force. তো সেক্ষেত্রে আমাদের যে কোনো প্রবলেমই হোক, এই রিলেটেড ফোর্স রিলেটেড কোনো প্রবলেম হলে আমাদের ফোর্স পিভটি ডায়াগ্রাম ড্র করতে হয়। সো এখানে আমাদের কি কি ফোর্স কাজ করতেছে? ওয়েট আছে, নরমাল ডিরেকশন ফোর্স আছে এটার উপর, এই অবজেক্টের উপর কি নরমাল ডিরেকশন ফোর্স আছে? হ্যাঁ, সারফেস নাই, তো সেই ক্ষেত্রে নরমাল ডিরেকশন ফোর্সও নাই এটাতে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার ফ্রিকশন, এফএস অথবা এফকে আছে, ফ্রিকশন আছে? না স্যার। ফ্রিকশনও নাই, কারণ কোনো একটা সারফেসের উপর নাই, ফ্রিকশন নাই। আচ্ছা, তারপর হচ্ছে টেনশন আছে কয়টা টেনশন আছে? দুইটা আছে, জাস্ট কনসিডার T1 এন্ড T2, দুইটা রশির জন্য দুইটা টেনশন, T1 এন্ড T2। আচ্ছা, আর অ্যাপ্লাইড ফোর্স আছে বাহির থেকে, এফ, বাহির থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয়নি। তাহলে তিনটা ফোর্স আছে, একটা হলো ওয়েট নিচের দিকে, সেটা হচ্ছে W ওয়েট, তারপরে হচ্ছে এদিক বরাবর একটা টেনশন
এদিক বরাবর একটা টেনশন জাস্ট upward direction, just not upward, sorry, along the direction of the sting. This one is just considered as a T1, and along the direction is T2. Okay. The direction is T2. Okay. তাহলে আমাদের T1 কোন কোয়াড্রেন্টে আছে? থার্ড কোয়াড্রেন্ট। T1 third quadrant. T1 is in second quadrant and T2 is in third quadrant. তাহলে তাদের কম্পোনেন্ট দেখাইতে হবে. You have to draw the component. So is it possible to find out the angle, this angle and also this angle? অ্যাঙ্গেল বের করা যাবে এখান থেকে? এই অ্যাঙ্গেল দুটো বের করা যাবে? 30 degree হবে স্যার। So this one is mainly depending on the right angle triangle formula. So right angle triangle এর ক্ষেত্রে আমরা জানি যে যদি height and hypotenuse দেওয়া থাকে, you can calculate the angle. So angle calculation তাহলে আমি আর যাচ্ছি না, তোমরা অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করে নিও. So here, so এটা হচ্ছে right angle triangle এর height দেওয়া আছে d/2 আর hypotenuse দেওয়া আছে l. Okay, l. তো সেই ক্ষেত্রে তোমরা sin থিটা বা cos থিটা রেশিও ইউজ করে এটা বের করতে পারো, অ্যাঙ্গেলটা থিটাটা বের করতে পারবে. ওকে, সো থিটাটা বের করলে দেন হ্যাঁ বলো স্যার। বোথ অফ দ্য কেসেস এল সেম আর ডি হচ্ছে এল এর সমান। এল সেম d/2 এই পাশে d/2 এই পাশে d/2 বাহু সমান, তো প্রত্যেকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি করে, তো এটার অর্ধেক হচ্ছে 30 ডিগ্রি। না কি হবে 60 ডিগ্রি করে হবে? এল আর d/2 তো ইকুয়াল না। d1 আর d আর l তো ইকুয়াল না। l is equal to 1.7 আর d is equal to 1.7 মিটার। টিউসডে সমান ওটা d/2 হবে না? ও আচ্ছা, তুমি বলতেছো আচ্ছা এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, হ্যাঁ বুঝতে পারছি। এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, তাহলে এটা 60 ডিগ্রি, হ্যাঁ। সো এটা তোমার 30 ডিগ্রি করে, হ্যাঁ এইভাবে করতে পারো, সমস্যা নেই। হ্যাঁ, ওকে। সো থিটা তাহলে তোমাদের এখানে দেওয়া আছে। সো থিটা যদি দেওয়া থাকে তাহলে এখান থেকে না থিটা বের করা হলো আর কি। সো থিটা বের করে তাহলে T1 এর দুইটা কম্পোনেন্ট হবে। আপওয়ার্ড ডিরেকশন ইজ T1 sin থিটা, কারণ এটা হচ্ছে যেটার সাথে অ্যাঙ্গেল করছে ওটা না, অন্য কম্পোনেন্টটা T1 sin থিটা। আর হচ্ছে along the negative x axis বলতে গেলে towards the center, আসলে সেন্টারের দিকে T1 এর কম্পোনেন্ট, এই দিক বরাবর যে কম্পোনেন্টটা হবে সেটা হবে T1 cos থিটা, আর T2 যেটা ওইটারও তোমার দুইটা কম্পোনেন্ট হবে। ওকে, T1 cos থিটা। সো একটু স্পেস কম আমি হচ্ছে যেটা একটু অ্যাডজাস্ট করে নিও। আর T2 যেটা এদিক বরাবর আমাদের T2 যেটা হবে সেটা হবে T2 sin থিটা, আর হচ্ছে সেন্টারের দিকে এটা আরেকটা কম্পোনেন্ট যাবে সেটা হবে T2 cos থিটা। এবং T1 আর T2 কিন্তু সেম না, T1 and T2 সেম না। T1 এর ভ্যালুটা তোমার দেওয়া আছে, T1 is given 35 নিউটন। সো এদিকে আরেকটা কম্পোনেন্ট হবে সেটা হবে T2 cos থিটা। এখন ফ্রি বডি ডায়াগ্রাম নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে পারছো? এই ফ্রি বডি ডায়াগ্রাম নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন না থাকলে এখন হ্যাঁ বলো। আচ্ছা, এখন আমাদের মেইনলি অ্যাক্সিলারেশনটা কোন দিক বলো তো? ভার্টিক্যালি অ্যাক্সিলারেশন আছে এই অবজেক্টটার? নো স্যার। ওকে, ভার্টিক্যালি অ্যাক্সিলারেশন নাই। আর আমরা যদি দেখি ইস্যু, তোমার হরাইজন্টালি অ্যাক্সিলারেশন কোন দিক? সেন্টারের দিকে। সেন্টারের দিকে, towards the center, which is centripetal acceleration. Then here you will get two equations, vertically and horizontally. So horizontally, vertical equation will be horizontally আমরা দেখি, so T1 cos theta, আমি নেগেটিভ অ্যাক্সিস হিসেবে লিখতেছি না, ওকে? সো সেন্টিপিটাল ফোর্স আকারে লিখতেছি। সো T1 cos theta plus T2 cos theta. So this one is the force acting towards the center and this one is the net force. Vertically net force কত বলো তো? vertically net force টা
জিরো বাট 0 আমাদের একটা কনসেপচুয়াল কোশ্চেন ছিল কুইজ 2 তে, সেটা নেট ফোর্স কত লিখছিলা তোমরা? 0 স্যার। 0 হ্যাঁ, নেট ফোর্স 0 হবে। ওকে, সো যাই হোক, সো আমাদের এখানেও ওইটার মেইনলি ভার্টিক্যালি নেট ফোর্স 0, কিন্তু হরাইজন্টালি নেট ফোর্স 0 না, কারণ এটা নির্দিষ্ট একদিকে অ্যাক্সিলারেট করতেছে, একদিকে থাকতেছে। সো দ্যাট মিন্স this force t1 cos theta plus t2 sin theta, sorry, t1 cos theta plus t2 cos theta, this one is the centripetal force, and this one is also net force. This one is also net force acting on the object. যেহেতু আমাদের নেট ফোর্স ক্যালকুলেট করতে বলছে, এর জন্য আমি এটা লিখে রাখতেছি নেট ফোর্স। যদি নেট ফোর্স ক্যালকুলেট করতে না বলতো তাহলে আবার এই নেট ফোর্স লেখা দরকার ছিল না, আমি ডিরেক্টলি লিখে দিতাম this one is equal to m v square by r, কারণ fc equal to কি m v square by r, m v square by r ক্যালকুলেট করতে পারবো না, রেডিয়াস অফ দ্য পাথ আর ক্যালকুলেট করতে পারবা? So here mainly d by 2 আর হচ্ছে l দেওয়া আছে, then root over l square minus d by 2 square, এটাই হবে তোমার রেডিয়াস অফ দ্য পাথ। এখন ভার্টিক্যালি কি হচ্ছে, ভার্টিক্যালি যেহেতু নেট ফোর্স 0, then t1 sin theta equal to w t2 sin theta equal to w মানে হচ্ছে mg, আমি mg লিখে দিচ্ছি, mg plus t2 sin theta। সো এখান থেকে t2 নেট ফোর্স স্পিড এটা বের করতে পারবে না? বের করতে পারবো? এখন t1 দেওয়া আছে কিন্তু। ইয়েস স্যার। সো দেখো এই যে লাস্টের যে কোশ্চেনটা যেটা লিখলাম, ইকুয়েশনটা, লাস্টের ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাতে তোমরা t2 you can easily calculate t2, other variables are given. স্যার So then if you use t1 t2 বলো। এফসি কি আমার ফ্রি বডি ডায়াগ্রামে মেনশন করা লাগবে না? না 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 না, ফ্রি বডি ডায়াগ্রাম মেনশন করো। এফসি তো হচ্ছে তোমার একটা নাম বলা চলে, তোমার মেইনলি সেন্টিপিটাল ফোর্স ইজ ডিনোটেড বাই এফসি। ওকে, সো সেন্টারের দিকে নেট ফোর্সটাই হচ্ছে সেন্টিপিটাল ফোর্স। ক্লিয়ার এটা সবাই? এখন এটা পারবে না তাহলে সলভ করতে? ওকে, এই রিলেটেড আরো বেশ কয়েকটা প্রবলেম আছে, তোমরা প্র্যাকটিস করতে পারো, আমি লিখে দিচ্ছি। একটা হলো তোমার এখানে 57, তারপরে হচ্ছে তোমার 42, এটা হচ্ছে চ্যাপ্টার 6 এর যে প্রবলেমগুলো দেখাচ্ছি, চ্যাপ্টার 6 এর 42, 57, 59, চ্যাপ্টার 6 42, 57, 59। ঠিক আছে, এই প্রবলেমগুলো হচ্ছে ইউনিফর্ম সার্কুলার মোশন রিলেটেড। আরো বেশ কয়েকটা প্রবলেম আছে, তোমরা দেখতে পারো। সো এই হলো মেইনলি দ্য ডিটেল অ্যাবাউট ইউনিফর্ম সার্কুলার মোশন। এখন তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো। স্যার আজকের ক্লাসে লেকচার কি থাকবে? হ্যাঁ, তোমাদের আবারও বলতেছি, কোশ্চেন যেটা হবে 3টা কোশ্চেন আনসার করতে হবে, 10 মার্কস করে, 30 মার্কসের, কোনো অল্টারনেটিভ থাকবে না, সবগুলোই আনসার করা লাগবে, অন্য কোনো সেকশনেও নাই। তো যার ফলে আমি অপশন দিতে পারবো না, কারণ কোর্সটা এরকম ভাবে ডিজাইন করা যায়, ইউ হ্যাভ টু জাস্ট আনসার অল অফ দ্য কোশ্চেনস। ওকে, এন্ড 4 সেট কোশ্চেন পসিবল ফ্রম ভেক্টর 10 মার্কস, motion 1 dimensional case, 2 dimensional case 10 marks, projectile motion 10 marks, and last one is Newton's law of motion, mainly force free body diagram, including uniform circular motion 10 marks. ঠিক আছে, সো এই যে 40 মার্কসের 4টা কোশ্চেন থেকে যে কোনো 3টা তোমাদের আনসার মানে দেওয়া হবে কোশ্চেন, ওই 3টে আনসার করা লাগবে, যে কোনো একটা বাদ যাবে আর কি। স্যার আমাদের কোশ্চেন কি ওই প্র্যাকটিস প্রবলেমগুলো থেকে হবে? হ্যাঁ, প্র্যাকটিস প্রবলেম ওটা বিষয়টা আমি বলি। যদি তোমাদের অফলাইন হয় তাহলে তো একদম অ্যাজ ইউজুয়াল যে কোশ্চেনগুলো আমি দেখাইছি ক্লাসে ওই টাইপের হবে, আর অনলাইনে হইলে হয়তোবা তোমাদের একটু ডিফিকাল্ট লেভেল হয়তো হাই থাকবে, যেহেতু তোমরা হাই বলতে গেলে জাস্ট যেগুলো আমি দেখাইছি ওই ক্যাটাগরিরই জাস্ট একটু যেগুলো এক্সামে ক্লাসে দেখানো হয়েছে ওইখান থেকে সিলেক্ট করা হবে, বিসি যেটা, যেহেতু 3টা পার্ট থাকে,
ওগুলো আমি ক্লাসে যেভাবে দেখাচ্ছি ওইরকম করে আমি আমার মতো করে কোশ্চেন দিয়ে দেবো, এই আর কি। ঠিক আছে? স্যার এক্সামটা কয় তারিখে হবে? ডেট কি চেঞ্জ হয়েছে বা কিছু হয়েছে? এটা এখনো আমি আসলে জানি না, আমাদের জাস্ট ইনফর্ম করা হয়েছে যে প্রবাবলি অনলাইনে হবে তোমাদের, অনলাইনে মিড টার্ম হবে। সো এটা আমরা আমাদের হয়তো ডিসকাশন হওয়ার পরে ডিসিশনটা হবে যে কিভাবে কি করা যায়। স্যার আজকে যে আমাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা ছিল, এটা কি আমরা অনলাইনে দেব বা কোনো ফাইল করে? হ্যাঁ, চ্যানেলে দেখো, তোমাদের সেকশন চ্যানেলে দেখো লেখা আছে, গুগল ফর্ম দেওয়া আছে। তোমরা সবগুলো অ্যাসাইনমেন্ট যেগুলো করছো ওগুলো জাস্ট তোমাদের হয়তো বা অনেকে ক্যাম্প স্ক্যানার ইউজ করো, ওগুলোতে স্ক্যান করে পিডিএফ ওকে, তাহলে আমরা আজকে শেষ করব, আর কোনো কোশ্চেন না থাকলে। আর আমি মেইনলি মিড টার্ম উইকে যদি তোমাদের ইউনিভার্সিটি যদি অ্যালাউ করে আমি হয়তো মাঝে মধ্যে যাইতে পারি, তোমরা যদি আসো হয়তো ইসের জন্য আসতে পারো, আর হয়তো অনলাইনে জাস্ট স্ল্যাকে আমাকে নক করতে পারো যদি কোনো প্রবলেম থাকে। স্যার অ্যাসাইনমেন্টের ডেডলাইনটা কি এক্সটেন্ড করা যায়? আমাদের পরশুদিন সিএসসি এক্সাম দিচ্ছে স্যার। সিয়াম হ্যালো, না, এক্সটেন্ড করলে তো তোমার পরশুদিনের ওই কনসেপ্ট পরশুদিন, তো তোমার তো আজকে দিলে সবচেয়ে বেটার হবে, কারণ আজকে শেষ করে দিচ্ছ। এটা তো আসলে ওরকম না যে তোমার অনেক সময় লাগবে, জাস্ট তোমরা যদি 1 আওয়ার বা 2 আওয়ার মতো সময় দাও, এত সময় লাগার কথা না। যেহেতু তোমরা একটু সময় লাগে সলভ করতে, সো 1 আওয়ার বা 2 আওয়ার্স যদি সলভ করো তাহলে তোমরা মনে হয় হয়ে যাবে। ঠিক আছে? ওকে, ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার।